আসসালামু আলাইকুম। প্রাক্তন ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে এবং আরও কিছু র্যাব এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অক্টোবর মাসেরই 22 তারিখে এটার হিয়ারিং ধার্য করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বলে সর্বশেষ শুনলাম। প্রথমত, এতে সেনাবাহিনী কি চটার কথা কিনা, আইন কি বলে, আমি আসলে পিন পয়েন্টগুলো আলোচনা করবো, কারণ এই বিষয়ে স্পেকুলেশন করার কিছু দরকার আছে বলে আমি মনে করি না। জাস্ট সিম্পলি আইন কি বলে এবং কি ডিফেন্স নেওয়া যায় সে বিষয়ে কথা বলা দরকার। প্রথমত, ডিজিএফআই হচ্ছে মূল বিষয়টা। এখানে ডিজিএফআই এটার দায়িত্ব আসলে মূলত প্রধানমন্ত্রীর এবং এছাড়া এএফডি অর্থাৎ আর্ম ফোর্সেস ডিভিশনের, এবং ডিজিএফআই ন্যাশনাল সিক্রেট নিয়ে কাজ করে, অর্থাৎ সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, সভারেন্টি, সিক্রেসি ইত্যাদি নিয়ে কাজ করে। এবং আপনারা জানেন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আছে বাংলাদেশে, অনেক গোপনীয়তা মেনটেন করতে হয়, যেটা আসলে আদালতে, উন্মুক্ত আদালতে তো নয়, এটা আলোচনা করা যায় না, এটা ডেলিবারেশন করা যায় না, এটাকে ক্রস এক্সামিনেশন করা যায় না। বর্তমানে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এগুলো তো আবার টেলিভিশন প্রচার করা শুরু করেছে। এগুলো এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে প্রথমত আলোচনা করা সম্ভব নয়, আর দ্বিতীয়ত ডিজিএফআই এর কর্মকর্তারা এগুলো প্রকাশ করতে বাধ্য নন, এমনকি হাইকোর্টের এর এখতিয়ার নেই। বাংলাদেশে সংবিধানের 44 এবং 102 ধারায় এটা তারা দাবি করতে পারে যে যাতে করে আইসিটি এই মামলায় উপস্থিত হয় ডিজিএফআই ওরা, এবং উপস্থিত হয়ে তারা যেন এই কথাগুলো উত্তর দেয়। তাদের বিরুদ্ধে যে সকল নালিশ এসছে, কমপ্লেন করা হয়েছে, যেগুলো মানে তাদের বিরুদ্ধে যে সকল অ্যাকুইজিশন আনা হয়েছে, সে অ্যাকুইজিশনগুলোর যেন তারা জবাব দেয়। আসলে এটা সম্পূর্ণ মানে একটি, কি বলবো আপনাদেরকে, হাস্যকর কাজ হয়েছে, একেবারে হাস্যকর কাজ হয়েছে। কারণ এখানে যারা, প্রথমত আপনাদেরকে বলেছি, যারা এই মামলাগুলো পরিচালনা করছে, যে লয়াররা, এদের কারোরই সিক্রেট সার্ভিস সম্বন্ধে সামান্যতম কোনো অভিজ্ঞতা নেই। আমি সরি টু সে, এখানে যারা জাজ হয়ে বসেছে তাদেরও এই বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা নেই। এই বিষয়ে আমার ট্রেনিং আছে, আমি এই বিষয়ে ট্রেন্ড হয়েছি। সিক্রেট সার্ভিসেস লয়ের ব্যাপারে আমাকে এবং আমি অনেক অ্যাডভোকেসি করেছি এখানে, লিডিং, আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল কেসে অ্যাপিয়ার করেছি। এর ভিতরে কেআরডব্লিউ ল, ইউকের বৃহত্তম এসপিওনাজ সিক্রেট সার্ভিস এবং হিউম্যান রাইটস ল অফিস, সেখানে আমি তাদের সাথে বিভিন্ন লেগেসি কেসগুলো করেছি। সুতরাং আমি এই বিষয়ে অভিজ্ঞ, আমি জানি সিক্রেট সার্ভিসে কীভাবে কাজ করে। তাই এই বিষয়ে আমার অভিজ্ঞতার আলোকে থেকে আমি বলছি। বাংলাদেশে আইনটাও আমার জানা আছে। বাংলাদেশে যে আইন, সেখানে আপনি অ্যাবসলিউট নয়, এই যে রাইটটি যে 44 নম্বর ধারায়, 102 নম্বর ধারায়, এটা অ্যাবসলিউট রাইট নয় যে ফ্রিডম অফ স্পিচ আপনি অ্যাবসলিউট করবেন, এটা সম্ভব না। কারণ হচ্ছে এছাড়া আর্টিকেল 39(2) বাংলাদেশ সংবিধানের, এটা পড়তে হবে। এখানে কিছু ন্যাশনাল সিক্রেট আছে, সেগুলো ডিফেন্স আছে। ন্যাশনাল সিক্রেটে ডিজিএফআই কর্মকর্তা, প্রাক্তন কর্মকর্তা এগুলো উত্তর দিতে বাধ্য নন, এবং হাইকোর্টের কাছেও তারা দিতে বাধ্য নন, কারণ ন্যাশনাল সিকিউরিটির বিষয় থাকে। এটা অনেকে বোধহয় আপনারা জানেন না। এছাড়াও এই ক্লজগুলো পড়ার সাথে সাথে আপনারা ক্রিমিনাল প্রসিজার কোড সেকশন 352 এবং এছাড়াও এভিডেন্স অ্যাক্ট বাংলাদেশের 123, 124 ও 125 সেকশনগুলো পড়ে নেবেন। সেখানে ন্যাশনাল সিকিউরিটি যখন ইন্টারেস্টেড প্রশ্ন আসে, তখন কর্মকর্তারা এগুলোর উত্তর দিতে বাধ্য নন এবং আদালত এগুলি প্রকাশ করতে তারা বাধ্য নন। এটা সারা বিশ্বের আইন, এবং সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে দেওয়া যেতে পারে। অনেকে দেখবেন অনেকগুলো ফাইল আছে অনেক দেশে, দেশ টু দেশ ভ্যারি করে, 10 বছর, 20 বছর, 30 বছর। এগুলো তারা ন্যাশনাল সিক্রেসির কারণে, সভারেন্টির কারণে, স্বাধীনতার কারণে তারা কোনো আদালতে এগুলো বলতে বাধ্য নন। এবং যেহেতু বাংলাদেশে আপনি যেভাবেই দেখেন না কেন, আপনি শেখ হাসিনাকে অটোক্র্যাট বলেন, ডিকটেটর বলেন, ফ্যাসিস্ট বলেন, যেই কোনো নামে আপনি তাকে ডাকতে পারেন, কিন্তু সত্যতা হচ্ছে শেখ হাসিনা আইন অনুসরণ করেই উনি প্রধানমন্ত্রী ছিলেন। উনি কিন্তু আইন করে করে উনি প্রধানমন্ত্রী ছিলেন। আপনি বলতে পারেন অটোক্রেসি, বলতে পারেন, কিন্তু ওনার নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কিন্তু এখনো দেশ চালাচ্ছে। দেশ চালাচ্ছে বলতে এই অর্থেই যে উনি টিটুলার হোক, বাট উনি কিন্তু দেশের এখনো রাষ্ট্রপতি। সুতরাং আপনি সেটা কিন্তু মেনে নিয়েছে, এবং সেই রাষ্ট্রপতির সামনেই কিন্তু গিয়ে ওথ নিয়েছিল ইউনূস। যদিও ইউনূসের বর্তমান সরকার সম্পূর্ণ সংবিধান ভায়োলেট করে এসছে, এটা বিপ্লবী সরকারও নয়, সম্পূর্ণ অবৈধ সরকার।
এবং এই সরকার বর্তমানে আর কোনো ম্যান্ডেটই নেই, যেহেতু এনসিপিরাও ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একেবারে টোটালি অবৈধ। এবং এই সরকারকে আসলে গলা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত, একেবারে সিম্পল অ্যাজ দ্যাট। কারণ এই সরকার বিপ্লবী সরকারও না, এই সরকার সেনাবাহিনীর সরকারও না, এই সরকার আইনে সিদ্ধও নয়, একেবারে অবৈধ, টোটালি এই মুহূর্তে টোটালি অবৈধ সরকার, এবং তাদের নিজস্ব কোনো ম্যান্ডেট এই মুহূর্তে নেই। সুতরাং এই সরকারের এই তড়িঘড়ি করে যে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে যা চালাচ্ছে, এটাও আসলে যেই আইনের ভিত্তিতে আইসিটি গঠন করা হয়েছিল সেটার টোটালি ভায়োলেশন। এটা কোনো আইনই যে পরিচালিত হচ্ছে না। এবং অন টপ অফ ইট, যখন এই ক্রাইমস ট্রাইব্যুনালের আপনার প্রধান প্রসিকিউটর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধ একটি শক্তির আইনজীবী তাজুল, এবং যে তাজুলের সাথে দেশের বাইরের পাকিস্তান সরকারের ঘনিষ্ঠতা আছে, তার পেয়ারা মোহাব্বত জামাতের, এবং যেহেতু এই বিচারকদের মধ্যে একজন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা ছিল, সবকিছু মিলিয়ে এটা একটি পলিটিক্যালি মোটিভেটেড আদালত। এবং এই আদালত নিউট্রাল নয়, এই আদালতের সাথে দেশের বাইরের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন শক্তি, বিভিন্ন ডিপ স্টেট ইনভলভ আছে। এতে আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে। এবং যেহেতু জুলাই অগাস্টে আমরা এখন নিশ্চিত যে সেখানে সন্ত্রাসীরা যুক্ত ছিল সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ যারা শেখ হাসিনার পতন চেয়েছে, আন্দোলন করেছে, তাদের সাথে মূলত চালিকা শক্তি হিসেবে কাজ করেছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির, জামাত, শিবির, যারা ছদ্মবেশে ছিল এবং তাদের নিজের মুখের কথা দিই। সেই ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী চটাটা খুবই স্বাভাবিক, কারণ এটা সম্পূর্ণ ভায়োলেশন। এখানে যদি সেখানে হাজিরও হন আপনার আমাদের এই ডিজিএফআই কর্মকর্তারা, এবং সেটা আসলে তারেক সিদ্দিকীকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছে, এটা একটা টোটালি ভায়োলেশন। মানে এটা হাস্যকর হয়েছে ব্যাপারটি। জাস্ট সিম্পলি তারা যদি আইনত গিয়ে ওখানে হাজিরে দিয়ে জাস্ট সিম্পলি বলে ন্যাশনাল সিক্রেট, আমি বলতে বাধ্য নই। আমি যদি গুলি চালিয়েও থাকি আমি বলতে বাধ্য নই। কী কারণে চালিয়েছে, কেন চালিয়েছে? প্রধানমন্ত্রীর হুকুমের অধীনে ছিলাম এবং প্রধানমন্ত্রী আইনত বৈধ ছিলেন। উনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে উনি বলেছেন, ওনার অডিও টেলিফোন কলে আমরা জেনেছি যে এগুলো সন্ত্রাসীরা কর্মকাণ্ড চালাচ্ছে, এবং আমরা এখনো মনে করি সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলোর সাথে ইনভলভ ছিল। তাই প্রাইম মিনিস্টার আমাদেরকে যা হুকুম দিয়েছে এবং এএফডি থেকে যা পেয়েছি আমরা সেই মতোই কাজ করেছি। এবং যখন বর্তমান এই অবৈধ সরকার আসিফ নজরুল বিভিন্ন অধ্যাদেশ জারি করে পুলিশের বিরুদ্ধে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, কারণ কিছু সংখ্যক পুলিশ হয়তো বা এক্সেসিভ ফোর্স ইউজ করেছেন, কিন্তু অধিকাংশ পুলিশ অফিসার যারা নিরীহ মারা গেছেন তাদের হত্যাকাণ্ডেরও বিচার করা যাবে না, এই সকল আইন করে, যেটা একতরফা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এবং মানবাধিকার সকল মানে যে সকল ফেয়ার ট্রায়ালের আইন ভঙ্গ করে বর্তমান সরকার বিভিন্ন রকম আইন প্রণয়ন করেছে, তাই এই সরকারের নিয়োগকৃত আদালতে আমরা কোনো কিছু বলতে বাধ্য নই। এবং যদি ডিজিএফআইকে ফোর্স করা হয় কোনোভাবে, এবং ডিজিএফআই সিম্পলি বলে দিতে পারে আমরা উপস্থিত হব না, সিম্পল, এবং সেই ক্ষেত্রে তাদের যদি অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে যদি অ্যারেস্ট করে কোনো শাস্তি দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা অন্যায় করা হবে। এবং সেইখানে অনুপস্থিত হলেও এটা যদি আর সিম্পলি তাদের পক্ষে কোনো আইনজীবী বলে দেয় যে আমরা উপস্থিত হব না, এই কারণেই যে আপনাদের এই ওয়ারেন্ট ইস্যু করাটাই ছিল আইনের বরখেলাপ, এবং এই কারণে এই ওয়ারেন্ট অ্যাকসেপ্টেবল নয়। এবং এরপরে যদি তাদেরকে আপনার 22 তারিখের পরে যদি তাদেরকে অ্যারেস্ট করা হয় বা তাদেরকে জোরপূর্বক কোনো কথা আদায় করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সেই বিষয়ে অ্যাকশন নিতে হবে বলে মনে করি, এবং অ্যাকশন নেওয়া উচিত। কারণ বর্তমান সরকার যাই বললাম সম্পূর্ণ অবৈধ, এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি যেখানে ইন্টারেস্ট যেখানে ইনভলভ, সভারেন্টি যেখানে ইনভলভ, সেখানে এই সরকারের কোনো আদালতে উপস্থিত হতে বাধ্য নয় ডিজিএফআই। দিস ইজ দ্য ল। I hope I'm clear.